দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম বিজনেস রিপোর্টে। আগামী এক বছরের মধ্যে ভ্যাট পরিশোধ পুরোপুরি অনলাইনে নিয়ে আসতে চায় এনবিআর। ভ্যাট সম্মাননা পেল 140 প্রতিষ্ঠান। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে সক্ষমতা নেই নিম্ন আয়ের মানুষের। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বাড়ানোর পরামর্শ। বিডার ওয়ান স্টপ সেবায় যুক্ত হলো পরিবেশ অধিদপ্তরও। সহজ হবে ছাড়পত্র প্রাপ্তি। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। আগামী বছরের মধ্যে পুরো ভ্যাট ব্যবস্থাকে অনলাইনের আওতায় আনার লক্ষ্য ঠিক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটি বলছে বর্তমানে মোট দাখিলকৃত রিটার্নের প্রায় অর্ধেক অনলাইনে করা হচ্ছে। রিটার্নের বিপরীতে কর পরিশোধ ব্যবস্থাকেও অনলাইনের আওতায় আনতে কেন্দ্রীয় ব্যাংকের সাথে ইন্টারফেস স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরে এনবিআর। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। ভ্যাট বা মূল্য সংযোজন কর ভোক্তাদের কাছ থেকে যা সংগ্রহ করে সরকারের কোষাগারে পৌঁছে দেওয়ার দায়িত্ব ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর। গত অর্থবছরে জাতীয় পর্যায়ে সবচেয়ে বেশি ভ্যাট প্রদান করেছে এমন 9টি প্রতিষ্ঠানকে তাই সম্মাননা দেয়া হলো জাতীয় ভ্যাট দিবসের এই আয়োজনে। আর জেলা পর্যায়ের সেরা করদাতা হিসেবে সম্মাননা দেয়া হয়েছে আরও 131টি ব্যবসা প্রতিষ্ঠানকে। এনবিআরকে এবং এনবিআরের সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাদেরকে তৃতীয়বারের মতো নমিনেশন করার জন্য এবং অ্যাওয়ার্ড করার জন্য। আমাদের জার্নিটা খুব শর্ট, 7 বছরের জার্নির মধ্যে দিস দ্য থার্ড টাইম আমরা এটা পেলাম। আমরা আসলে যে লার্জেস্ট ভিএটি পেয়ার বা লার্জেস্ট ট্যাক্স পেয়ার এটার জন্য আলাদা কোনো বেনিফিট পাই না। তো সেখানে সরকারের প্রতি বা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে রিকোয়েস্ট যে বিভিন্ন জায়গাতে যে অফিসিয়ালি কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন বা এই ধরনের যেই সুবিধাগুলো দেওয়া হয়, এসব জায়গাতে যারা লার্জেস্ট ট্যাক্স পেয়ার তাদের জন্য যদি এই ধরনের সুবিধাগুলো রাখা হয় তাহলে সুবিধা হয় 1 নম্বর। চলতি অর্থবছর ভ্যাট থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,25,162 কোটি টাকা। এই উৎস থেকে রাজস্ব আয় আরও বাড়াতে চায় এনবিআর। এজন্য ভ্যাট প্রক্রিয়ায় ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়াতে হবে। করের বোঝা কমানো সহ ভ্যাট ব্যবস্থার জটিলতা দূর করা গেলে ভ্যাটের পরিধি আরও বাড়বে বলে মনে করছে এফবিসিসিআই। এখন যে 15% ভ্যাট, সেই ভ্যাট 7%-এ আমরা নামিয়ে আনার অনুরোধ করেছি। কর্পোরেট ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এগুলো নেক্সট 3 বছরে এটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে আলোচনার মাধ্যমে। এবং নেট বাড়ানোর জন্য আপনাদের সাথে সাথে এফবিসিসিআই আপনাদেরকে সহযোগিতা করবে। নেট বাড়লে আমাদের অনুরোধ ট্যারিফ কমিয়ে আনতে হবে। ইএফডি এবং এসডিসি স্থাপনের যে প্রচেষ্টা এনবিআরের, এবং এটি এ পর্যন্ত 1200টি স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে খুব শিগগিরই এই বছরের মধ্যে 10,000 ইএফডি আমরা পুরো দেশের স্থাপন করা হবে এবং পরবর্তীতে এটা সংখ্যা আরও বেড়ে যাবে। রাজস্ব আয় বাড়াতে ভ্যাট আদায় পদ্ধতিকে ধাপে ধাপে অনলাইন ভিত্তিক করছে এনবিআর। হিসেব বলছে ইতিমধ্যে 2 লাখের বেশি নতুন করদাতা তাদের অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধিত হয়েছে। মোট রিটার্নকৃত দাখিলের প্রায় 50% হচ্ছে অনলাইনে। এমন অবস্থায় আগামী 10 মাসের মধ্যে পুরো ভ্যাট প্রক্রিয়াকে অনলাইনে আনার পরিকল্পনা রয়েছে এনবিআরের। মোট দাখিলকৃত রিটার্নের প্রায় 50% অনলাইনে দাখিল করা হচ্ছে। আমরা অত্যন্ত আশাবাদী এক্ষেত্রে, এবং আগামী 8-10 মাসের মধ্যে শতভাগ রিটার্ন অনলাইনে দাখিল হবে বলে আমরা আশা করছি। আমাদের প্রচেষ্টা আছে রেভিনিউয়ের নেট বৃদ্ধি করার, ক্ষেত্র বৃদ্ধি করতে পারলে অবশ্যই আমরা আপনাদের আরও স্বস্তি দেওয়ার জন্য হার হ্রাস করতে পারব। করদাতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে এরই মধ্যে একটি কল সেন্টারও চালু করেছে এনবিআর। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। করোনার দ্বিতীয় ধাক্কা সামলানোর সক্ষমতা নেই দেশের নিম্ন আয়ের মানুষের। তাই তাদের জীবনমান রক্ষায় সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী আর উন্নয়ন সহযোগীরা। বৃহস্পতিবার রাজধানীতে সরকারের প্রণোদনা প্যাকেজ নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা। এ সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রণোদনার পরিধি বাড়ানোর জন্য এরই মধ্যে নতুন করে বাজেট সহায়তা চাওয়া হয়েছে দাতা গোষ্ঠীর কাছ থেকে। কোভিড-19-এর নেতিবাচক প্রভাব এড়াতে সরকার মোট 21টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, যার 9টির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সামাজিক আর খাদ্য নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে 50 লাখ পরিবারে 2,500 টাকা করে দেওয়ার কথা থাকলেও তালিকার জটিলতায় দেয়া গেছে 37 লাখকে। এখনও শুরু করা যায়নি 112 উপজেলায় শতভাগ বয়স্ক ভাতা বিতরণ। শেষ হয়নি গৃহহীনদের ঘর নির্মাণ কর্মসূচিও। এমন অবস্থায় দেশ জুড়ে শুরু হয়েছে ভাইরাসের দ্বিতীয় ঢেউ। তৈরি হয়েছে শঙ্কা নতুন করে। Through extensive consultation in our rural areas is that
a lot of the savings that people have been used up. So the resilience, the ability to face a shock in the second phase is reduced. Its expansion required to cover other ports who are remain outside this purview. That is the second level of challenge and second level of targeting that we are expecting from the government in its new course of action. Comprehensive system that should be put in place. The fact of also the importance of big data and getting secure lists or registration of all people so that they don't fall through the gaps. অনুষ্ঠানে জানানো হয় এখন পর্যন্ত ঘোষিত প্রণোদনার মধ্যে 14টি প্যাকেজের বিপরীতে 33,600 কোটি টাকা ব্যয় করেছে সরকার বাজেট বরাদ্দের মাধ্যমে। বাকি 7টির অর্থায়ন হবে ব্যাংক ঋণের মাধ্যমে, যেখানে সুদে ভর্তুকি বাবদ সরকারকে দিতে হবে আরও 12,000 কোটি টাকা। হিসেব বলছে কোভিড মহামারীর প্রভাব ঠেকাতে এ পর্যন্ত 17,000 কোটি টাকার মতো বাজেট সহায়তা নিয়েছে সরকার দাতা গোষ্ঠীর কাছ থেকে, যদিও চাহিদা আছে আরও বেশি। The prolonged crisis, especially further global slowdown due to second wave we are apprehending, could be a major risk, of the full recovery of the economy. So we are now in consultation with the development partners for another round of budget support. অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে 11 কোটি 30 লাখ ইউরোর একটি অনুদান চুক্তি হস্তান্তর করা হয়। চুক্তি অনুযায়ী রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও জুতা শিল্পের কাজ হারানো শ্রমিকদের সুরক্ষায় এই অর্থ ব্যয় করবে সরকার। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পরিবেশ অধিদপ্তরের 12টি সহ মোট 14টি সেবা যুক্ত হলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস ওএসএস পোর্টালে। বৃহস্পতিবার ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে এমন সেবার উদ্বোধন করা হয়। এর ফলে পরিবেশগত ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়াটিও সহজ হলো বিনিয়োগকারীদের জন্য। এ নিয়ে মোট 35টি সেবা যুক্ত হলো ওএসএস পোর্টালে। বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ সংক্রান্ত সব ধরনের সেবা পাওয়ার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, যেখানে এখন 21টি সেবা পাওয়া যায় অনলাইনে। নতুন করে তাতে যুক্ত হলো আরও 14টি সেবা, যার মধ্যে মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের অধিদপ্তরের 1টি, বিডার 1টি এবং পরিবেশ অধিদপ্তরের 12টি সেবা পাওয়া যাবে। পরিবেশ অধিদপ্তরের বর্তমান সকল শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পের ছাড়পত্রের আবেদন অনলাইনে গ্রহণ করা হচ্ছে এবং পরীক্ষামূলক সবুজ ও কমলা ক শ্রেণীভুক্ত শিল্প প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র অনলাইনে নিষ্পত্তি করা হচ্ছে। এছাড়া পরিবেশ অধিদপ্তর এর ঢাকা গবেষণাগার সকল ধরনের নমুনা পরীক্ষার আবেদন গ্রহণ এবং নমুনা পরীক্ষার ফলাফল প্রদান অনলাইনে প্রদান করা হচ্ছে। তবে শুধু অনলাইন সেবা চালু করলেই হবে না, বিনিয়োগ আকর্ষণে সামগ্রিকভাবে ব্যবসার পরিবেশ উন্নয়ন জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা। আহ্বান জানান বেসরকারি খাতের প্রতিবন্ধকতা আর অযথা হয়রানি বন্ধ করার। কোনো জায়গায় গেলে পরে জরিমানা করে চলে আসি এবং পরবর্তীতে ওই কাজটাই কিন্তু আমি করি। আপনি জরিমানা করে আমাকে বৈধ করে দিলেন আরো কিছু দিনের জন্য যে আমি এই কাজটা করতে পারি। জরিমানা কোনো সমাধান নয়। আপনি একটা টাইম বেঁধে দেন যে আপনার এই কাজটা ঠিক করতে কতদিন সময় লাগবে, এতদিন সময় লাগবে, তাহলে আপনাকে এতদিন সময় দিলাম, এর মধ্যে আপনি করবেন, আর যদি না করতে পারেন তাহলে আমি এসে কিন্তু বন্ধ করে দিব। যদি এরকম কঠিন আইন করেন, আমি ব্যবসায়ীর তরফ থেকে বলবো যে আমাদের কোনো আপত্তি নাই। অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়, সেটা আমরা করি আর আপনারা করেন। এমন হয়রানি বন্ধে কার্যকর ভূমিকা রাখতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই বলে দাবি বিডার নির্বাহী চেয়ারম্যানের। তবে ব্যবসার পরিবেশ উন্নত করতে সরকারি বেসরকারি উভয় পক্ষকেই দায়িত্বশীল হবার তাগিদ দেন তিনি। এখানে কিন্তু আসলে হিউম্যান ইন্টারফিয়ারেন্স খুব কম। এটি বেসিক্যালি সিস্টেম জেনারেটেড সকল সিদ্ধান্তগুলি হবে। তবে এই সিস্টেম জেনারেটেড সিদ্ধান্ত হওয়ার জন্য সিস্টেম ইটসেলফ ক্যানট ডু ইট। এটার পিছনে কিন্তু মানুষের কন্ট্রিবিউশন আছে। এখানে যেরকম সরকারি কর্মকর্তা, আমি বলবো যে সরকারি কর্মকর্তাদের দায় দায়িত্ব এখানে অনেক কমে যাবে, বরং দায় দায়িত্ব যেটা বাড়বে সেটি হলো প্রাইভেট সেক্টর। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগ সংক্রান্ত 125টি সেবা দেওয়ার লক্ষ্য বিডার। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। শীতকে ঘিরে নেত্রকোনায় নকশি কাঁথা সেলাইয়ে ব্যস্ত গ্রামীণ নারীরা। নিজেদের প্রয়োজন মিটিয়ে বাড়তি উপার্জনের জন্য কাঁথা সেলাই করছেন তারা। নেত্রকোনা প্রতিনিধি মীর মনিরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
প্রতি বছরেই শীতে দেশের বিভিন্ন জেলায় বাড়ে নকশি কাঁথার চাহিদা। বিষয়টি মাথায় রেখে শীতের আগেই নকশি কাঁথা তৈরির প্রস্তুতি শুরু করেন বিভিন্ন উপজেলার গ্রামের অনেক নারী। এবারও এর ব্যতিক্রম হয়নি। দৈনন্দিন কাজের ফাঁকে রং বেরঙের সুতোয় এখনও চলছে নকশি কাঁথা সেলাই। নিজেদের ব্যবহারের পাশাপাশি অনেকেই কাঁথা সেলাই করছেন বাড়তি উপার্জনের জন্য। আমার বাল্যকাল থেকে পছন্দ কাঁথা সেলাই, তো অবশ্যই আমি কাঁথা সেলাই, আমার এত জোর থেকে আমার কাঁথায় শখ। লেবার থেকে আমার কাঁথায় ভালো লাগে, সময় পেলে আমি কাঁথা সেলাই করি। থেকেও কিছু নিয়ে যায়, আর বাজারে ঢাকাতে আমি কিছু সাপ্লাই দিই। এটা করে আমি মোটামুটি ভাবে চলতেছি। তবে কালের বিবর্তনে কাঁথা সেলাইয়ে আগ্রহ হারিয়ে ফেলছেন অনেকে। একটা কম্বল আমি মন যায় 100 টাকা দেওয়া, একটা খেতা বানাইলে লাগে 400 টাকা 500 টাকা। আমরা খেতারও তো উড়নের ক্ষমতা নাই। কাঁথা সেলাই করলে মনে হয় 15 দিন 20 দিন সময় নেই। 15 দিন 20 দিন আমার এই ফ্যামিলির লোকজন খাবে কি, যার ফলে খেতা বাদ তো এখন আমাদের কম্বলই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিসিক থেকে দেয়া হচ্ছে কাঁথা সেলাইয়ের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা। 2-4 জন উদ্যোক্তা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা এই গ্রামের এই মহিলাদেরকে দিয়ে নকশি কাঁথা সেলাই করে বাজারজাত করার চেষ্টা করছেন। আমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। বাংলার লোকসংস্কৃতির একটি অংশ জুড়ে রয়েছে নকশি কাঁথা। বর্তমান আধুনিকতার ছোঁয়ায় অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে এই শিল্প। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচকভাবে সপ্তাহ শেষ করল ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসএক্স 24 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5094-তে। এদিন লেনদেন হয়েছে 936 কোটি টাকা শেয়ার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 154টির, কমেছে 113টির দর, আর অপরিবর্তিত রয়েছে 90টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজ ট্রেডিং এর শুরু থেকেই আমরা একটি আপওয়ার্ড ট্রেন্ড লক্ষ্য করতে পারি, যেখানে দিন শেষে মার্কেটে ডমিনেট করে ইন্স্যুরেন্স at 27.17%, followed by pharmaceuticals and chemical sector at 12.11% and banking at 9.69% respectively. ইনভেস্টার্সরা সবচেয়ে বেশি ফোকাস করেন এই তিনটি সেক্টরসের উপর, along with some of the macroeconomic indicators despite the COVID-19. আজকে উত্থানে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে রূপালী ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, নর্দার্ন ইন্স্যুরেন্স এবং সিটি ব্যাংকের স্টকস। ফেসবুকের একচেটিয়া আধিপত্য কমিয়ে আনতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা করেছে যুক্তরাষ্ট্র। প্রতিদ্বন্দ্বী কোম্পানি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে অবৈধ পন্থায় কিনে বাজারে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করার অভিযোগে বুধবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই মামলা করেছে দেশটির ফেডারেল ট্রেড কমিশন এবং 48টি রাজ্য। অক্টোবরে গুগলের বিরুদ্ধেও একই ইস্যুতে মামলা করেছিল দেশটি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক 1 দশকেরও বেশি সময় ধরে প্রায় একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে এই একচেটিয়া আধিপত্য ধরে রাখতে প্রতিদ্বন্দ্বী অনেক প্রতিষ্ঠানকে ব্যবসা করতে না দেওয়ার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় ব্যাঘাত ঘটিয়ে তাদের বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে কিনে নেওয়ার অভিযোগ রয়েছে ফেসবুকের বিরুদ্ধে। বুধবার এসব অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে দেশটির ফেডারেল ট্রেড কমিশন এবং 48টি রাজ্য। Just a few minutes ago, I led a bipartisan coalition of 48 attorneys general from around the nation in filing a lawsuit against the social networking giant Facebook. For nearly a decade, Facebook has used its dominance and monopoly power to crush smaller rivals and snuff out competition, all at the expense of everyday users. By using its vast troves of data and money, Facebook has squashed or hindered what the company perceived as potential threats. সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদ্বন্দ্বীদের কিনে নাও কিংবা ধ্বংস করে দাও, এই নীতিতে এগিয়েছে ফেসবুক। তাই শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই 2012 সালে ইনস্টাগ্রাম এবং 2014 সালে হোয়াটসঅ্যাপ ফেসবুকের কাছে নিজেদের মালিকানা বিক্রি করে দেয়। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে অধিগ্রহণের এই প্রক্রিয়াকে অবৈধ বলছে যুক্তরাষ্ট্র। We are taking action today and standing up for the millions of consumers and many small businesses that have been harmed by Facebook's illegal behavior. মামলায় বলা হয়েছে,
ফেসবুক ডিজিটাল বিজ্ঞাপনের বাজারও একচেটিয়া নিয়ন্ত্রণ করছে, যা অন্য প্রতিদ্বন্দ্বীদের বড় প্রতিষ্ঠান হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এভাবে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করে মার্কিন বাণিজ্য নীতি লঙ্ঘন করছে প্রতিষ্ঠানটি। তাই এর একচেটিয়া কাঠামো ভেঙে দেওয়ার আবেদন করেছে সরকার। We are also asking the court to provide any additional relief it determines is appropriate, including divestiture of illegally acquired businesses and/or Facebook's assets or businesses, the businesses which is necessary to restore competition. It's really critically important that, again, we block this predatory acquisition of companies and that we restore confidence to the market. 1974 সালে AT&T এবং 1998 সালে মাইক্রোসফটের বিরুদ্ধে করা মামলার পর চলতি বছরের অক্টোবরে প্রযুক্তি কোম্পানি গুগলের বিরুদ্ধেও অ্যান্টিট্রাস্ট আইনে মামলা করে যুক্তরাষ্ট্র, যার সর্বশেষ শিকার ফেসবুক। মামলার রায় বিপক্ষে গেলে ফেসবুককে ভেঙে দেওয়া হতে পারে। বিশ্লেষকরা বলছেন, সামনের দিনে অ্যামাজন এবং অ্যাপলকেও এই ধরনের অভিযোগের আইনি মোকাবেলা করতে হবে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।